চাঁদাবাজি করি না, দুর্নীতি করি না, জুলুম করি না। আমাদের সাথে শরীক দল আলিম উলামা সহ দেশপ্রেমিক যারা আছে তারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, মামলা বাণিজ্য করে, দখল বাণিজ্য করে, মা বোনদের গায়ে হাত দেয়, ইজ্জত লুণ্ঠন করে, জনগণের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, ঋণ খেলাপি আছে নাই। একটি রাজনৈতিক দল নিজেদের সম্পর্কে এমন দাবি শুনতে খারাপ লাগার কথা নয়, কিন্তু প্রশ্নটা তখনই আসে যখন একটি দলের শীর্ষ নেতৃত্ব বারবার এসব অপরাধের বিরুদ্ধে নিজেদের অবস্থান ঘোষণা করছে, সেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধেই আবার চাঁদাবাজি, দখল, হামলা, যৌন হয়রানি কিংবা ধর্ষণের মামলা ও অভিযোগের খবর প্রকাশিত হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, জামায়াতের কথার সঙ্গে কাজের এত অমিল কেন? অবশ্যই শুরুতে একটা বিষয় পরিষ্কার করা দরকার। অভিযোগ মানেই অপরাধ প্রমাণিত নয়, মামলা মানেই দোষী নয়, গ্রেপ্তার মানেই অপরাধী সাব্যস্ত নয়। তাহলে এগুলো কি শুধুই কয়েকজন ব্যক্তির বিচ্ছিন্ন ঘটনা, নাকি জামায়াতের নৈতিকতার রাজনীতির সঙ্গে একটা বড় ফাঁক তৈরি হচ্ছে? আজকের এক্সপ্লেইনারে জানবো সেই প্রশ্নের উত্তরটাই। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, মামলা বাণিজ্য করে না। আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলবাজিও করে না। আরেক বক্তব্যে বলেছেন, চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা কাউকে করতে দেব না, দুর্নীতি আমরা পছন্দ করি না। এবং তারা কাউকে দিব না। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও না। এমনকি জামায়াতের বিরুদ্ধে অন্যায়, চাঁদাবাজি ও দখলদারির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছেন, অন্যায় আর জামায়াতে ইসলামী একসাথে চলে না। অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। চাঁদাবাজি নয়, দুর্নীতি নয়, দখলদারি নয়, অন্যায় নয়। অর্থাৎ নিজেদের রাজনৈতিক পরিচয় নির্মাণে জামায়াতের সবচেয়ে বড় শব্দগুলোর একটি হলো নৈতিকতা, সততা, আমানতদারি, দুর্নীতিমুক্ত এবং অন্যায় থেকে দূরে থাকা। কিন্তু ভোটের সময় এই নৈতিকতার সঙ্গে যুক্ত হয় আরও একটি বিষয়, ধর্মীয় পুরস্কার ও শাস্তির ভাষা। আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করবে। কোরআনের বিরুদ্ধে ভোট দিবে তারা গুনাহগার হবে। জামায়াতের লক্ষ্মীপুর 4 আসনের প্রার্থী AR হাফিজুল্লাহ বলেছিলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত। আল্লাহর পক্ষে দিবেন, কোরআনের পক্ষে দিবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত। একই বক্তব্যের সংবাদে বলা হয়েছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোটারদের সোয়াবের ভাগী হওয়া যায়। আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িপাল্লা ভোট দেন, আপনারা কি কারণে সবের ভাগী হবেন। অন্যদিকে জামায়াতের বিপক্ষে বা কোরআনের বিরুদ্ধে ভোট দিলে গুনাহ হবে, এমন বক্তব্য এসেছে। যারা কোরআনের বিরুদ্ধে ভোট দিবে তারা গুনাহগার হবে। এমনকি দাঁড়িপাল্লায় ভোটকে আল্লাহর পক্ষে এবং পবিত্র কোরআনের পক্ষে ভোট হিসেবেও উপস্থাপন করা হয়েছে। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িপাল্লা ভোট দেন। ঝালকাঠি 1 আসনের জামায়াত প্রার্থী ডক্টর ফয়জুল হকের বক্তব্য নিয়েও অতীতের গুনাহ মাফের প্রসঙ্গ এসেছে। ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করবে। অর্থাৎ এখানে ভোট শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, ভোটের সঙ্গে যুক্ত হচ্ছে সোয়াব, গুনাহ, জান্নাত, এমনকি আল্লাহ ও কোরআনের পক্ষে থাকার ধারণা। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. প্রশ্ন হলো, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ধর্মীয় পুরস্কার ও শাস্তির ভাষা কতটা গ্রহণযোগ্য? আর যখন এই দল নিজেদের নৈতিকতার সবচেয়ে বড় প্রতিনিধি হিসেবেও তুলে ধরে, তখন সেই দাবির সঙ্গে মাঠের বাস্তবতাটা মিলিয়ে দেখাটাও জরুরি। জামায়াতের শীর্ষ নেতাদের দাবি, দলের নেতাকর্মীরা চাঁদাবাজি করেন না, অথচ সংবাদপত্র বলছে ভিন্ন কথা। 2025 সালের 17 জুলাই প্রথম আলো এবং 18 জুলাই ইত্তেফাকের প্রতিবেদন বলছে, কুড়িগ্রামে জামায়াতের এক নেতার বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছে 50,000 টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। 2025 সালের 18 জুলাই বিডি নিউজ 24 এর প্রতিবেদন বলছে, কুষ্টিয়ায় চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ এসেছে জামায়াত নেতার নাম।
2025 সালের 29 জুলাই প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন বলছে, নাটোরে চাঁদা না দেওয়ায় 10 দোকানে তালা দেওয়ার ঘটনায় জামায়াত নেতাসহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও একই দিন প্রথম আলোর আরেকটি প্রতিবেদনে জামায়াত দাবি করে, চাঁদা না দেওয়ায় 10 দোকানে যিনি তালা লাগিয়েছেন তিনি জামায়াতের নেতা নন। এখানে বলে রাখা ভালো যে এগুলো অভিযোগ, মামলা বা গ্রেপ্তারের সংবাদ। প্রতিটি ঘটনায় আদালতে চূড়ান্তভাবে অপরাধ প্রমাণিত হয়েছে এমন দাবি করা হচ্ছে না। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, যে দল প্রকাশ্যে বলে চাঁদাবাজি করি না, সেই দলের নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ বারবার সংবাদে আসছে কেন? শফিকুর রহমান বলেছেন, বিগত 54 বছরে জামায়াতে ইসলামী বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি, জুলুম করেনি। কিন্তু বিভিন্ন সময়ে সংবাদে জামায়াতের স্থানীয় নেতাদের বিরুদ্ধে জমি দখল, দোকান দখল, হামলা, ভাঙচুর কিংবা ভয় ভীতি দেখানোর অভিযোগ এসেছে। 2025 সালের 9 মার্চ নিউজ পোর্টাল ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদনে নোয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এমন সংবাদ প্রকাশ পায়। 2025 সালের 3 আগস্ট ঢাকা মেইলের প্রতিবেদন বলছে, চাচাতো ভাইয়ের জমি দখলের অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে। 2026 সালের 13 জানুয়ারি ইনকিলাব প্রকাশ করে যে ঢাকার মানিকদিতে মব সৃষ্টি করে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় 2 জামায়াত নেতার বিরুদ্ধে। আবারও বলছি, এগুলো অভিযোগ, এগুলোকে আদালতে প্রমাণিত অপরাধ হিসেবে উপস্থাপন করা হচ্ছে না। কিন্তু একদিকে যখন বলা হচ্ছে জুলুম করিনি, অন্যদিকে দলটির স্থানীয় নেতাদের বিরুদ্ধে যখন দখল, হামলা কিংবা ভয় ভীতি দেখানোর অভিযোগ আসে, তখন প্রশ্নটা স্বাভাবিক, দাবি আর বাস্তবতার এই পার্থক্যটা কোথায়? অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, অন্যায় আর জামায়াতে ইসলামী একসাথে চলতে পারে না। এখানে গাজী নজরুল ইসলামের ঘটনা গুরুত্বপূর্ণ। সাতক্ষীরা 4 আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বিতর্ক তৈরি হয়। কিন্তু এখানে জামায়াতের অবস্থানের একটি গুরুত্বপূর্ণ দিকও আছে। অভিযোগ ও বিতর্কের পর দলটি নিজস্ব তদন্ত করে এবং নৈতিক স্খলন উল্লেখ করে তাকে বহিষ্কার করে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন হলো, নিজেদের নৈতিকতার দল হিসেবে পরিচয় দেওয়া একটি দলের একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ উঠল কিভাবে? এবার আরও গুরুতর কিছু অভিযোগের দিকে তাকানো যাক। 2025 সালের 6 ডিসেম্বর ঝালকাঠির রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতি হাফিজ নুরুল্লাহকে ঘিরে আপত্তিকর ভিডিও এবং এক শিক্ষার্থীর মাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগের পর বহিষ্কারের খবর প্রকাশিত হয় নিউজ পোর্টাল ডেইলি ক্যাম্পাসে। কুমিল্লায় 4 জন ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে 2025 সালের 19 জানুয়ারি এবিএম নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়। 2025 সালের 19 মে রংপুরে নারী ইউপি সদস্যকে ধর্ষণের অভিযোগে জামায়াতের সাবেক নেতা আবুল হাসনাত রতনকে গ্রেপ্তার করে পুলিশ। 2025 সালের 13 মে পঞ্চগড়ে জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল হালিমের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করা হয়। এর আগে এক ছাত্রীর সাথে পরকীয়ার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা কমিটির পক্ষ থেকে তার পদটি স্থগিত করা হয়। 2026 সালের 11 জুলাই প্রকাশিত ঢাকা টাইমসের প্রতিবেদন বলছে, কুমিল্লায় 10 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আজহার নামে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। 2026 সালের 17 জুলাই পটুয়াখালীতে তাবিজ ও চিকিৎসার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হওয়া মামলায় মোস্তাফিজুর রহমান মাহবুব নামে স্থানীয় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। আবারও পরিষ্কার করে বলা দরকার, অভিযোগকে অপরাধ প্রমাণিত বলা হচ্ছে না। যেখানে মামলা হয়েছে সেটি মামলা, যেখানে গ্রেপ্তার হয়েছে সেটি গ্রেপ্তার, আর যেখানে দলীয় বহিষ্কার হয়েছে সেটি দলীয় সাংগঠনিক ব্যবস্থা। এই তিনটিকে এক করে দেখার সুযোগ নেই। কিন্তু আবারও সেই প্রশ্নটা থেকেই যায়, নৈতিকতার এত জোরালো দাবি করা একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ বারবার সামনে আসে কেন? জিসান মিয়া প্রধান, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি।
তার বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা, গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর খবর প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে। এর আগে শিবির কর্তৃক তার বহিষ্কারের খবরও প্রকাশিত হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, দলীয় শাস্তি কি প্রমাণ করে যে সংগঠন এসব আচরণকে অনুমোদন করে না, নাকি বারবার এমন ঘটনা সামনে আসাটাই তাদের নৈতিক দাবির সামনে বড় প্রশ্ন তৈরি করে? গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে দলীয় তদন্তের পর বহিষ্কার করা হয়েছে। নুরুল্লাহ এবং ABM নজরুল ইসলামের ক্ষেত্রেও দলীয় শাস্তির খবর এসেছে। আর 2024 সালের 5 আগস্টের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় জামায়াতের পক্ষ থেকে মন্দির ও সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দাবিও এসেছে। অর্থাৎ প্রতিটি অভিযোগের ক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জামায়াত। আর এখানেই আসল প্রশ্নটা আরও গভীর হয়। একদিকে জামায়াত বলছে চাঁদাবাজি করি না, দুর্নীতি করি না, জুলুম করি না, অন্যায় করি না। অন্যদিকে ভোটের সময় কোথাও কোথাও বলা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাবে, সোয়াব হবে। আর খবরে আসছে জামায়াতের চাঁদাবাজির অভিযোগ, দখলের অভিযোগ, হামলার অভিযোগ, যৌন হয়রানি ও ধর্ষণের মামলা, আর কোথাও কোথাও দলীয় তদন্তের পর বহিষ্কার। তাহলে সমস্যাটা কোথায়? এগুলো কি কেবল কয়েকজন ব্যক্তির বিচ্ছিন্ন অপরাধ? যদিও একজন ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ পুরো সংগঠনের অপরাধ হয়ে যায় না, কিন্তু একই ধরনের অভিযোগ যদি বিভিন্ন জেলা, বিভিন্ন নেতা এবং বিভিন্ন সময়ে বারবার সামনে আসে, তখন এগুলোকে শুধু বিচ্ছিন্ন ঘটনা বলে বিষয়টি শেষ করে দেওয়া যায় কি? আর শাস্তি হিসেবে শুধু দলীয় বহিষ্কারই কি যথেষ্ট? নাকি যে দল নিজেকে অন্যদের তুলনায় বেশি নৈতিক, বেশি সৎ এবং অন্যায়মুক্ত হিসেবে উপস্থাপন করে, তার জন্য কি সাধারণ রাজনৈতিক দলের চেয়ে উচ্চতর নৈতিকতার মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত? তারা নিজেদের সম্পর্কে যে দাবি করে, নিজেদের কাজ দিয়ে তার কতটা প্রমাণ করতে পারছে? এই উত্তরটা শেষ পর্যন্ত জামায়াতকেই দিতে হবে।